আমেরিকায় একটি সম্ভ্রান্ত বৃত্তশালী কোরিয়ান পরিবার বাস করে, যাদের ওপরে কোনো একটা খারাপ আত্মার ছায়া পড়েছে। সেই আত্মার অভিশাপে সবার নাজেহাল অবস্থা, এমনকি তার প্রভাব সেই পরিবারের সদ্য জন্মানো বাচ্চাটিকেও ছাড়েনি। তাই সেই অভিশাপ কাটানোর জন্য পরিবারটি কয়েকজন শামান বা স্পিরিচুয়াল হিলারকে হায়ার করে। তারা ধারণা করে এই খারাপ আত্মাটি হয়তো এই পরিবারেরই কোনো পূর্বপুরুষের, যাকে সঠিকভাবে দাফন করা হয়নি। এই জন্য তার আত্মা অভিশপ্ত হয়ে পড়েছে। তাই তারা আত্মাটিকে মুক্ত করার জন্য সেই কবরটি খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তারা একটা সন্দেহজনক খবর পেয়ে সেটা খুঁড়তে শুরু করে। তারা কবরে একটা কফিনও পেয়ে যায়, কিন্তু অজ্ঞতাবশত কফিনটা খুলতেই তাদের অজান্তেই খুব একটা শক্তিশালী ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে। আর আত্মাটা এই পরিবারের সবাইকে মেরে ফেলার শপথ করে। শেষমেশ কী ঘটে মানুষগুলোর জীবনে? এই অপ্রতিরোধ্য আত্মাটাকে কি দমানো সম্ভব হবে, নাকি সবাইকে বরণ করে নিতে হবে করুণ মৃত্যু? জানতে হলে আসুন শুনে আসি এই বছরের সেরা সাউথ কোরিয়ান সিনেমা এক্স হুমায়ের গল্পটি। কোরিয়া থেকে আমেরিকার দীর্ঘ প্লেন জার্নি শেষ করে গাড়িতে চড়ে লস অ্যাঞ্জেলেসের দিকে ছুটে যাচ্ছিল ওয়ারিম এবং তার সঙ্গী বঙ্গিল। তাদের গন্তব্য সেন্ট জোসেফ মেডিকেল সেন্টার। সেখানে সম্ভ্রান্ত পার্ক ফ্যামিলির সর্বশেষ বংশধর একটা নবজাতক বাচ্চা অনেকদিন ধরে অসুস্থ। মেডিকেল সায়েন্সও তাকে সুস্থ করতে ব্যর্থ, আর এই জন্যই বাচ্চাটিকে চিকিৎসা করানোর জন্য তাদের ডাকা হয়েছে। আসলে ওয়ারিম এবং বঙ্গিল হলো স্পিরিচুয়াল হিলার, আমাদের বাংলায় যাকে বৈদ্য বা ওঝা বলা হয় আর কি। তারা ধর্মীয় রীতি অনুযায়ী মানুষের চিকিৎসা করে বেড়ায়। যাই হোক, হাসপাতালে গিয়ে ওয়ারিম এবং বঙ্গিল বেশ কিছুক্ষণ ধরে নানানভাবে বাচ্চাটাকে পর্যবেক্ষণ করে বুঝতে পারে তার ওপরে কোনো একটা আত্মার অভিশাপ রয়েছে। শুধু এই বাচ্চাটিরই না, বরং এই ফ্যামিলির সব পুরুষদের ওপরেই এই আত্মাটির অভিশাপ রয়েছে। এই ব্যাপারটা ওয়ারিম ফ্যামিলির সবাইকে জানাতেই তারা বেশ ঘাবড়ে যায়। আসলে এই পার্ক ফ্যামিলির একটা নিকৃষ্ট অতীত রয়েছে। এই ফ্যামিলির একজন পূর্বপুরুষ জাপান কোরিয়া যুদ্ধের সময়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর এতে তারা প্রচুর টাকা পয়সাও পেয়ে যায়। সেসব অঢেল টাকা পয়সা নিয়ে তারা কোরিয়া ছেড়ে আমেরিকাতে এসে সেটেলড হয়ে যায়। তাই এই ফ্যামিলির লোকজন নিজেদের সেই অতীতকে গোপন রেখে চলত। কিন্তু আজ ওয়ারিম যদি সেই অতীত সম্পর্কে জেনে যায়, তাই তারা সেই ভয়েই ঘাবড়ে গিয়েছিল। তারা ওয়ারিমকে নিজেদের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে ওয়ারিম আর বঙ্গিল পার্ক ফ্যামিলির উত্তরসূরি পার্ক জিয়ংয়ের সাথে দেখা করে। জিয়ং জানায় তার ভাই এই অশুভ আত্মাটার প্রভাবে একসময় পাগল হয়ে যায় এবং একদিন সে সুইসাইড করে মরে যায়। সে নিজেও এখন পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারে না। সে চোখ বন্ধ করলেই কারো একটা কান্নার চিৎকার শুনতে পায়। কিন্তু এখন তো তার সদ্য জন্মানো বাচ্চাটির উপরেও এই অশুভ আত্মাটা প্রভাব বিস্তার করে ফেলেছে। তাই জিয়ং ওয়ারিমকে অনুরোধ করে এই অভিশাপ থেকে তাদের মুক্ত করার জন্য। ওয়ারিম জানায় সে এই বাড়িতে ঢোকা মাত্রই একটা পুরনো আত্মার ছায়া দেখেছে, আর এই আত্মাটা আর কেউই না, বরং এই পরিবারেরই একজন পূর্বপুরুষের, যিনি সম্পর্কে জিয়ং এর দাদা হন। ওয়ারিম বলে তার একার পক্ষে এই আত্মাটাকে দমানো সম্ভব না, এই জন্য তার আরও কয়েকজন এক্সপার্টের সাহায্য লাগবে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ওয়ারিম এবং বঙ্গিল পার্ক ফ্যামিলিকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আত্মাটাকে মুক্ত করার জন্য তাদেরকে প্রথমে সেই লোকটার কবর খুঁজে বের করতে হবে, আর এই জন্য ওয়ারিম স্যান্ডক এবং ইয়াং জিওন নামের দুজনের সাহায্য নেয়। সে এবং বঙ্গিল তাদের সাথে দেখা করতে যায়। স্যাংডক খুব অভিজ্ঞ একজন ভূতাত্ত্বিক, যে অতৃপ্ত আত্মাদের কবর খুঁজে তাদের ফসিল বের করে তা আগুনে পুড়িয়ে আত্মাকে মুক্ত করার কাজ করে বেড়ায়। আর ইয়াং জিওন তার সঙ্গী হিসেবে কাজ করে। মাত্রই তারা এরকমই একটা আত্মার ফসিল বের করে তা দাহ করে বাড়িতে এসে খেতে বসেছিল, তখনই ওয়ারিম আর বঙ্গিল তাদের কাছে আসে এবং তাদের নতুন অভিযানের ব্যাপারে জানায়। টাকার অঙ্ক শুনে স্যাংডক এবং ইয়াং জিওনও রাজি হয়ে যায়। আসলে এটাই তো তাদের রুজি রোজগার। যাই হোক, পরের দিনই তারা জিয়ংকে সাথে নিয়ে তার দাদার সেই কবরের খোঁজে বের হয়। জিয়ং তাদেরকে শহর থেকে বহু দূরে ঘন জঙ্গল পেরিয়ে একটা পাহাড়ের টিলার উপরে নিয়ে যায়। সেখানে তারা নামবিহীন একটা কবর দেখতে পায়। স্যাংডক বেশ কিছুক্ষণ জায়গা এবং কবরটা পর্যবেক্ষণ করার পরে সন্দেহজনকভাবে জিয়ংকে জিজ্ঞেস করে এটা যে তার দাদারই কবর, এই ব্যাপারে সে শিওর কিনা। জিয়ং জানায় তার দাদা মারা যাবার পরে কি শুনে নামের একজন বৌদ্ধ পুরোহিত ওনাকে দাফন করার দায়িত্ব নেন। তার দাদা যখন মারা যায় তখন গ্রেভ রোভার্সদের খুব তৎপরতা ছিল।
আর যেহেতু তার দাদা খুব সম্ভ্রান্ত একজন লোক ছিলেন, তাই পুরোহিত ওনাকে গোপনে দাফনের ব্যবস্থা করেন। জি ইয়ং এর কথাগুলো এবং পুরোহিতের নামটা শোনার পরে স্যাংডকের সন্দেহ আরও বেড়ে যায়। সে অস্থির হয়ে ওঠে এবং স্পষ্ট জানিয়ে দেয় সে এই কবরটা খুঁড়তে পারবে না। এটা বলেই সে দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে। তার এরকম অদ্ভুত আচরণ দেখে ওয়ারিম, বঙ্গিল আর ইয়াংজিয়নও গাড়িতে ওঠে এবং তাকে জিজ্ঞেস করে সে কেন এরকম অদ্ভুত আচরণ করছে। স্যাংডক জানায় এই কবরটা অভিশপ্ত, এটাকে খুঁড়তে গেলে নিশ্চয়ই কোনো বিপদ ঘটবে। এরকম অভিশপ্ত কবর সে তার 40 বছরের কাজের অভিজ্ঞতায় কখনো দেখেনি। এই কবরটা এতটাই অভিশপ্ত যে কোনো শেয়ালও এখানে খোঁড়াখুড়ি করেনি। তাই সে কবরটা খুঁড়তে বারণ করে দেয়। তারপরে সেখান থেকে চলে যায়। পরে জি ইয়ং আবারও ওয়ারিম এবং স্যাংডককে বাড়িতে ডাকে এবং অনুরোধ করে যেভাবেই হোক কবরটা খোঁড়ার ব্যবস্থা করার জন্য। স্যাংডক আবারও বারণ করে দেয়, কারণ কোনো এভিল স্পিরিট বা শয়তানি আত্মাকে জাগানোর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। তখন ওয়ারিম একটা উপায় বলে দেয়। সে এভিল রিপ্লেসিং টেকনিকের ব্যাপারে বলে, যেটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে একটা বিশেষ রিচুয়াল পারফর্মের মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। এক্ষেত্রে তারা কবর খোঁড়ার সময়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নাচ গান করে, ফলে শয়তানি আত্মা কফিন থেকে বের হতে পারে না। ওয়ারিমের কথা শুনে অনিচ্ছা সত্ত্বেও স্যাংডক রাজি হয়ে যায়। পরবর্তী দিনে তারা লোকজন এবং প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে সেই কবরের কাছে আবারও যায়। তারপরে রিচুয়াল পারফর্মের মাধ্যমে কবরটা খুঁড়ে একটা কফিন বের করে আনে। কফিনটা পোড়ানোর জন্য তারা নিয়ে চলে যায়, কিন্তু তখনও কবর খুঁড়তে আসা কয়েকজন সেখানে থেকে গিয়েছিল। তাদের মধ্যে একজন ভেবেছিল যেহেতু এটা অনেক সম্ভ্রান্ত আর ধনী পরিবারের কারোর কবর, তাই এখানে মূল্যবান কিছু থাকতেও পারে, কারণ আগেরকার দিনে স্বজনেরা লাশের সাথে অনেক মূল্যবান সোনাদানা কবরের মধ্যে দিয়ে দিত। সে কবরে খোঁজার সময় হঠাৎ একটা সাপ বেরিয়ে আসে। সাপটা দেখি সে হাতের বেলচা দিয়ে সাপটাকে আঘাত করে। সাপটাকে আঘাত করা মাত্রই একটা ভয়ঙ্কর চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে দেয়। আসলে সেই পুরোহিত, মানে যে লোকটা এই দাফনের দায়িত্ব নিয়েছিল, সে এই কবরের মাঝে সাপটাকে জাদুশক্তি দিয়ে পাহারাদার হিসেবে ছেড়ে রেখেছিল, যাতে আত্মা কোনোভাবেই বাইরে বের হতে না পারে। কিন্তু সাপটাকে মেরে ফেলার কারণে সেই শিলটা ভেঙে যায় এবং আত্মাটা চিৎকার দিয়ে মুক্ত হয়ে যায়। আর এই জন্যই সবাই আত্মার চিৎকারটা শুনতে পায়। সবাই এই চিৎকারটা শুনতে পেয়ে বেশ ভয় পেয়ে যায়। সেই সাথে আবহাওয়ারও পরিবর্তন দেখা যায়। ঝকঝকে সূর্য মেঘে ঢেকে যায়, রোদ ছড়িয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। পথের মাঝখানে জিয়ং এর গাড়ি থামিয়ে স্যাংডক তাকে বলে বৃষ্টির কারণে এই মুহূর্তে তার দাদার ফসিল আগুনে পোড়ানো সম্ভব না, তাই তাদের বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। জিয়ংও তাদের কথা মেনে নেয়, কিন্তু তাদের এই অপেক্ষা যে তাদের জন্য কি সাংঘাতিক পরিণতি ডেকে আনবে তা তারা তখনও বুঝতে পারেনি। যাই হোক, কফিনটা একটা শ্মশানে নিয়ে গিয়ে রাখা হয়। কফিনটা জিয়ং এর এক লোককে দেখার দায়িত্বে রাখা হয়, কিন্তু সেই লোকটা লোভে পড়ে যায়। সে ভাবে কফিনের ভেতরে মূল্যবান কিছু হয়তো থাকবে, তাই যখন আশেপাশে কেউ ছিল না সে কফিনটা খোলার চেষ্টা করে। ঠিক এই সময়ে ওয়ারিম আর বঙ্গিলও সেখানে চলে আসে, কিন্তু তারা লোকটাকে আটকানোর আগেই সে কফিনটা খুলে ফেলে। আর তখনই অশরীরী কিছু একটা ওয়ারিমকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওয়ারিম অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে অভিশপ্ত আত্মাটাও তার পূর্ণ শক্তি পেয়ে যায়। মুক্ত হয়ে আত্মাটার প্রথমেই জিয়ং এর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে নিজেরই সন্তান অর্থাৎ জিয়ং এর বাবাকে হত্যা করে, কারণ আত্মাটা এতদিন ধরে অভিশপ্ত হয়ে অসহনীয় যন্ত্রণা ভোগ করছিল। আর সেটাই সে এতদিন ধরে এই ফ্যামিলিতে জন্মানো সকল বাচ্চার মাধ্যমে জানানোর চেষ্টা করছিল, কিন্তু এতদিন ধরে কেউই তাকে অভিশাপ মুক্ত করার চেষ্টা করেনি। তাই সে শপথ করে এই ফ্যামিলির সবাইকেই সে মেরে ফেলবে এবং সবার আত্মাকে সে নিজের সাথে নিয়ে যাবে। আর এই জন্যই প্রথমে সে নিজের সন্তানকে হত্যা করে এবং এরপরে বৌমা অর্থাৎ জিয়ং এর মাকেও হত্যা করে। এরপরে সে টার্গেট করে জিয়ং এবং তার নবজাতক সন্তানকে। কিন্তু তার আগেই ওয়ারিম তাকে আটকানোর জন্য পূজা অর্চনা শুরু করে। সে বঙ্গিলের শরীরটাকে ব্যবহার করে আত্মার সাথে যোগাযোগ করার জন্য। তারা আত্মাটাকে আহ্বান করে এবং এক পর্যায়ে আত্মাটা বঙ্গিলের শরীরে ঢুকে পড়ে। আত্মাটা জানায় সে জিয়ং এবং তার সন্তানকে মেরে নিজের প্রতিশোধ পূরণ করবে, আর কেউ তাকে প্রতিশোধ নিতে আটকাতে পারবে না। এটা বলেই সে আবারও বঙ্গিলের শরীর ছেড়ে বেরিয়ে পড়ে। বঙ্গিলের শরীর আত্মামুক্ত হতেই তার প্রভাবে সে রক্তবমি করতে শুরু করে। তাহলে বুঝতেই পারছেন এই আত্মাটা কতটা ভয়ঙ্কর। যাই হোক, এদিকে জিয়ং এর কাছে স্যাংডকের ফোন আসে। স্যাংডক জিয়ংকে জানায় সে তার হোটেলে ঢুকছে, কিছুক্ষণের মধ্যেই তাদের দেখা হবে। ঠিক তখনই জিয়ং এর দরজায় স্যাংডকেরই ডাক পড়ে
এতে জিয়ং খুবই অবাক হয়। গ্রাউন্ড ফ্লোর থেকে এত দ্রুত তো স্যাংডকের পক্ষে এখানে পৌঁছানো সম্ভব না। সে ফোনের ওপাশে স্যাংডককে জিজ্ঞেস করে, আপনি কি আমার দরজার ওপাশ থেকে ডাকছেন? স্যাংডক জানায় সে ডাকছে না, নিশ্চয়ই সে আত্মাটার প্রতিশোধ নিতে এখানে এসেছে। জিয়ং যেন কিছুতেই দরজা না খোলে, তার চেয়ে বরং জিয়ং যেন জানালাটা খুলে বাইরে পালানোর চেষ্টা করে। স্যাংডকের সাজেশন শুনে জিয়ংও জানালাটা খুলে দেয়, আর তখনই সে নিজের দাদার আত্মার বিশ্রী হাসি শুনতে পায়। আসলে তাকে স্যাংডক ফোন করেনি, তার দাদার আত্মাই তার সাথে এতক্ষণ কথা বলছিল। দাদার আত্মা জিয়ংকে একদম বশ করে নেয়। ঠিক এই সময়ে আবার আসল স্যাংডক সেখানে চলে আসে। সে জিয়ংকে রক্তবমি করতে দেখে খুবই ঘাবড়ে যায়। কিছুক্ষণ পরে জিয়ংকে একটু স্বাভাবিক মনে হলে তাকে পানি পান করতে দেওয়া হয়, কিন্তু সে অস্বাভাবিকভাবে একের পর এক বোতল খালি করেই যাচ্ছিল। আসলে দাদার আত্মার প্রভাব থেকে সে এখনও মুক্ত হতে পারেনি। স্যাংডক জিয়ংয়ের কাছে তার দাদার ফসিলটা পোড়ানোর অনুমতি নিতে এসেছিল, কারণ দ্রুত তাকে পোড়ানো না হলে সে সবাইকেই হত্যা করে ফেলবে। কিন্তু জিয়ং তো নিজের কন্ট্রোলে ছিল না। সে নিজের মাথাটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলে আর একটা কথাই বারবার বলতে থাকে, শেয়ালবাগের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এটা বলতে বলতে জিয়ং ধপ করে পড়ে যায়। স্যাংডক নিরুপায় হয়ে তাকিয়ে থাকে। সে এই কথার অর্থ কোনোভাবেই বুঝতে পারছিল না। তাছাড়া জিয়ং না থাকলে ফসিল পোড়ানোর অনুমতি সে কার কাছ থেকে নেবে? এরই মধ্যে সে জিয়ংয়ের এক ফুপুর কথা জানতে পারে, যিনি এখনও বেঁচে আছেন। স্যাংডক ওনার সাথে যোগাযোগ করে ফসিল পোড়ানোর অনুমতি নেবার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আত্মাটা হাসপাতালে বাচ্চাটার কাছেও পৌঁছে গিয়েছে। সে একটু একটু করে বাচ্চাটাকে মেরে ফেলছিল। এদিকে ফসিল পোড়ানোর সব ব্যবস্থাও করে ফেলা হয়েছে, শুধু অপেক্ষা জিয়ংয়ের ফুপুর কাছে গ্রিন সিগন্যাল পাওয়ার। মহিলা প্রথমে নিজের বাবার ফসিল পোড়ানোর অনুমতি দিতে চাইছিলেন না, কিন্তু পরিস্থিতি বিবেচনায় তিনি গ্রিন সিগন্যাল দিয়ে দেন। স্যাংডকও নিজের সহকর্মীদের ফসিলে আগুন লাগানোর নির্দেশ দেয়। সাথে সাথেই কফিন সহ ফসিল আগুনে ঝলসাতে শুরু করে। বাচ্চাটাও একদম মৃত্যুর দুয়ার থেকে বেঁচে যায়, আর আত্মাটাও অবশেষে মুক্তি পেয়ে যায়। বেঁচে যায় পার্ক ফ্যামিলির বাকি সদস্যরাও। কিন্তু জিয়ংকে আর বাঁচানো সম্ভব হয়নি, সে মারা যায়। এরপরে কেটে যায় কয়েকদিন। একদিন ইয়াং জিয়ন স্যাংডককে ফোন দিয়ে বলে, সেদিন কবর খোঁড়ার সময় তাদের সাথে চ্যাংমিং নামের একজন ছিল। সে কবর খোঁড়ার দিনের পর থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আসলে সেদিন যে লোকটা কবরের ভেতরে সাপটাকে মেরেছিল, ইয়াং জিয়ন তার কথা বলছিল। তো স্যাংডক চ্যাংমিংকে দেখতে যায়। চ্যাংমিন খুবই অসুস্থ এবং অনুতপ্ত ছিল। তার ধারণা সাপটাকে মেরে ফেলার জন্যই হয়তো তার জীবন অভিশপ্ত হয়ে পড়েছে। সে স্যাংডককে অনুরোধ করে সে যেন কবরে ফিরে গিয়ে সাপটার দেহাবশেষ খুঁজে বের করে সেটাকে সৎকার করে। স্যাংডক চ্যাংমিনের কথা রাখতে একা একাই আবারও সেই কবরটাতে চলে যায় এবং সাপটাকে খুঁজতে শুরু করে। কিন্তু কবরে নামার পরে তার অদ্ভুত কিছু ফিল হচ্ছিল। সে খুঁড়তে শুরু করে এবং সে আরও একটা কফিন খুঁজে পায়। কফিনটা দেখে সে খুবই ঘাবড়ে যায়, কারণ একে তো কবরের নিচে আরও একটা কবর, তার উপর আবার কফিনটা শোয়ানো অবস্থায় কবর না দিয়ে খাড়াভাবে পুঁতে রাখা হয়েছে। এমনভাবে কবর দিতে সে কখনো দেখেনি। স্যাংডক সাথে সাথেই ইয়াং জিয়ং, ওয়ারিম এবং বঙ্গিলকে ফোন দিয়ে ব্যাপারটা জানায়। এরপরে তারা সেখানে গেলে একসাথে খোঁড়াখুড়ি করে কফিনটা উঠিয়ে নিয়ে আসে। কিন্তু কফিনটা রাখার জন্য তারা কোনো সেফ জায়গা পাচ্ছিল না। তাই স্যাংডক কাছাকাছি তার এক পরিচিত বন্ধুর বাড়িতে কফিন সহ আশ্রয় নেয়। তারা কফিনের চালপাশে চাল এবং ঘোড়ার রক্ত দিয়ে সার্কেল করে দেয়, যাতে আত্মা কোনোভাবে কফিনের ভেতর থেকে বের হয়ে না আসতে পারে। স্যাংডক পার্ক জিয়ংয়ের ফুপুর সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে এরকম একটা অভিশপ্ত কফিনের সাথে ওনার বাবাকে কেন কবর দেওয়া হয়েছিল। মহিলা ধারণা করে তার বাবা যেহেতু দেশদ্রোহিতা করেছিলেন, তাই হয়তো ওনাকে শাস্তি দেবার জন্যই কি শুনায় নামে সেই পুরোহিত এরকম অভিশপ্ত একটা জায়গায় ওনাকে দাফন করেছিলেন। এই নতুন কফিনটার ব্যাপারে পার্ক ফ্যামিলি কিছুই জানতো না। তাই স্যাংডক আবারও তার বন্ধুর বাড়িতে ফিরে আসে। সেখানে সবাই সিদ্ধান্ত নেয় দ্রুত এই কফিনটা আগুনে সৎকার করে ফেলতে হবে। তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে এবং ভোর হবার জন্য অপেক্ষা করতে থাকে। ভোরেই কফিনটার সৎকার করা হবে, কিন্তু ভোর হবার আগেই বিপত্তি ঘটে যায়। সবাই যখন ঘুমাচ্ছিল, বঙ্গিল একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। সে এক অদ্ভুত কিছু আওয়াজ পাচ্ছিল, তাই বাইরে দেখার জন্য যায়। সে শূকরের খামারে উকি দিয়ে দেখে শূকরগুলো অস্থির হয়ে আছে আর একটা মনস্টার শূকর ধরে সেগুলো ছিঁড়ে খাচ্ছে। তারা যে লোকের বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেই লোকটার মৃতদেহ সেখানে পড়ে থাকতে দেখে। বঙ্গিল প্রচণ্ড ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে ওয়ারিমকে জাগিয়ে তোলে। দুজনে মিলে সেই ঘরে যায়।
যেখানে কফিনটা রাখা ছিল। ঘরে ঢুকেই দুজন হতভম্ব হয়ে যায়। আত্মা বা মনস্টারটা কফিন এবং শিল্ড ভেঙে বেরিয়ে গিয়েছে। ভাঙাচোরা কফিনটা শুধু পড়ে আছে। ওয়ারিম বঙ্গিলকে পাঠিয়ে দেয় সবাইকে ডেকে তোলার জন্য। ওয়ারিম টিপ টিপ করে কফিনের কাছে যায় এবং ভেতরে হাত ঢুকিয়ে একটা হেলমেট বের করে আনে। এই ধরনের হেলমেট যুদ্ধে ব্যবহার করা হতো। আসলে এই হেলমেট এবং কফিনটা একজন জাপানিজ জেনারেলের। জাপান কোরিয়া যুদ্ধের সময়ে এই জেনারেল একা হাতে হাজার হাজার কোরিয়ানকে হত্যা করেছে। তার সেই সময়ে জাপানিজরা ব্ল্যাক ম্যাজিকে অনেক এগিয়ে ছিল। তাই তারা কোরিয়ানদের প্রতিহত করার জন্য মাটিতে কবর খুঁড়ে তন্ত্রমন্ত্র দিয়ে এক ধরনের লোহার সুই পুঁতে রাখত। তো সেই কিশুনাই নামের তান্ত্রিক কোরিয়ানদের নিঃশেষ করে দেবার জন্য এই জেনারেলের মৃতদেহকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে পজেস্ট করে এবং তার শরীরটাকেই একটা লোহার সুই বানিয়ে কবর দিয়ে দেয়। আর জেনারেলের কবরটা যাতে কেউ খুঁজে না পায় এজন্য সে জেনারেলের কবরের উপরেই পার্ক ফ্যামিলির প্রধানের কবরটা দেয়। আর ঠিক এই জন্যই পার্ক জিয়ংয়ের দাদা এতদিন ধরে অভিশপ্ত হয়েছিল। যাই হোক, ওয়ারিম হেলমেটটা বের করতেই সেখানে অভিশপ্ত জেনারেল, এক কথায় আমরা মনস্টার বলতে পারি, সেখানে চলে আসে। মনস্টারটা ওয়ারিমকে দেখা মাত্রই জাপানিজ ভাষায় জিজ্ঞেস করে, আমি আমার হেলমেট ফিরিয়ে নিতে এসেছি, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? ওয়ারিম মনস্টারের মতিগতি বুঝতে না পেরে তার সামনে ঝুঁকে বসে এবং তার অনুগত্য স্বীকার করে বলে, আমি আপনার সেবিকা। তবুও মনস্টারটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে ওয়ারিম একজন মানুষ, তাই সে ওয়ারিমকে তাড়া করে। ওয়ারিম দৌড়ে বাইরে চলে আসে। মনস্টারটাও বাইরে এসে যায়। তখনই বঙ্গিল একটা ধারালো বর্ষা মনস্টারের পেটে ঢুকিয়ে দেবার চেষ্টা করে, কিন্তু মনস্টারটার কিছুই হয় না। সে বঙ্গিলের পেটের ভেতরে নিজের হাতটা ঢুকিয়ে দেয় এবং তাকে আহত করে ফেলে রেখে ওয়ারিমের দিকে এগিয়ে যায়। ওয়ারিম ভয়ে পিছু হটতে থাকে এবং একটা বৌদ্ধ প্যাগোডার ভেতরে ঢুকে পড়ে। আর তখনই অপ্রত্যাশিতভাবে মনস্টারটা থেমে যায়। মনস্টারটা আঘাত করার বদলে পুরোহিতের মূর্তিগুলো দেখে প্রার্থনা শুরু করে। কিছুক্ষণের ভেতরই তার পুরো শরীরটা আগুনের গোলা হয়ে যায় এবং আকাশে কয়েকবার চক্কর দিয়ে সেখান থেকে চলে যায়। ততক্ষণে স্যাংডক এবং ইয়াং জিওনও সেখানে চলে এসেছিল। তারা এই দৃশ্য দেখে একদম হতবাক হয়ে যায়। শুধু ওয়ারিম ব্যস্ত হয়ে পড়ে বঙ্গিলকে নিয়ে। সে তখনও বেঁচে ছিল, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাবার ফলে বঙ্গিলকে মোটামুটি স্টেবল করে তোলা সম্ভব হয়। এদিকে স্যাংডক আর ইয়াং জিওনের এই ঘটনায় প্রচণ্ড জ্বর চলে আসে। তারাও হাসপাতালে ভর্তি হয়ে যায়। তাদেরকে অ্যান্টিফিভার ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুটা সুস্থ হয়ে ওঠে। তারপরে স্যাংডক হাসপাতাল থেকে বেরিয়ে আসে। তার মাথায় শুধু সেদিন জিয়ংয়ের দাদার বলা সেই কথাটা ঘুরছিল, শেয়াল বাঘের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে স্যাংডক আবারও তার বন্ধুর বাড়িতে ফিরে যায়, কারণ তার বন্ধু একবার জানিয়েছিল তার বাড়িতে পুরনো দিনের গ্রেভ রোভার্সদের জিনিসপত্র রয়েছে। স্যাংডক সেগুলো ঘাটাঘাটি শুরু করে। সে একটা বই খুঁজে পায় যেটা থেকে সে জাপানিজদের ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে অনেক কিছু জানতে পারে। সে এটাও জানতে পারে গ্রেভ রোভার্সরা আসলে মৃতদেহ চুরি করত না, বরং তারা জাপানিজদের ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে পুঁতে রাখা লোহার সুইগুলো তুলে ফেলত। স্যাংডক গ্রেভ রোভার্সদের অনেকগুলো হাতিয়ারও পেয়ে যায়। সে কয়েকটা কবর খোঁড়ার হাতিয়ার নিয়ে আবারও সেই কবরটাতে চলে যায়। তার ধারণা এখানে আরও কিছু আছে। এদিকে ওয়ারিম তার দুজন সহকর্মীকে হাসপাতালে ডেকে আনে। বঙ্গিল সুস্থ হয়ে উঠলেও সে এখনও মনস্টারটার বশে রয়েছে। তাই তারা মনস্টারটা আসলে কি চায় সেটা বঙ্গিলের মাধ্যমে জানার জন্য তন্ত্রমন্ত্র শুরু করে। একসময় বঙ্গিলের মাধ্যমে মনস্টারটা কথা বলা শুরু করে। ওয়ারিম জিজ্ঞেস করে মনস্টারটা গতদিন কোথায় চলে গিয়েছিল আর এটা এখন কোথায় আছে। মনস্টারটা ওয়ারিমের কথাতে তাচ্ছিলের হাসি দেয় আর শুধুমাত্র একটা কোড বলে, তারপরে থ্রেড দেয়, তোরা কেউ বাঁচবি না। অন্যদিকে স্যাংডক কবরটা খুঁড়তে খুঁড়তে হঠাৎ সে জেনারেলের মাথাটা সেখানে দেখতে পায় এবং প্রচণ্ড রকম ঘাবড়ে যায়। অর্থাৎ জেনারেল আবারও এইখানেই ফিরে এসেছে। অর্থাৎ মনস্টারটা পূর্ণ শক্তি এই কবরের মধ্যেই রয়েছে। পুরোহিত কিশুনাই জেনারেলের শক্তি এই কবরের মধ্যেই আটকে রেখেছে, যাতে কেউ তার ব্ল্যাক ম্যাজিকের লোহার সইগুলো তুলে নিতে না পারে। স্যাংডক এবার বুঝতে পারে পার্ক জিয়ংয়ের দাদার সেই কথাটার অর্থ কি। সে হাসপাতালে ফিরে আসে। তারপরে ওয়ারিম আর ইয়াংজংকে ব্যাপারটা জানায় যে দক্ষিণ কোরিয়ার ম্যাপটা অনেকটা বাঘের শেপের, তাই বাঘ বলতে দক্ষিণ কোরিয়াকে বোঝানো হয়েছে, আর শেয়াল বলতে বোঝানো হয়েছে সেই পুরোহিতকে। পুরোহিতের চেহারাটা অনেকটা শেয়ালের মতো ছিল, তাই তাকে ফক্স ডেমনও ডাকা হতো। আর পুরোহিত দক্ষিণ কোরিয়ার ঠিক পিঠ বরাবর এই কবরটা অর্থাৎ লোহার সইগুলো বসিয়েছিল। সুতরাং এটা এখন স্পষ্ট যে শেয়াল বাঘের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, এটা বলতে ঠিক
এই রহস্যের কথাই বলা হয়েছিল। তারা বুঝতে পারে যেহেতু জেনারেল আত্মার রিলিজ পেয়ে গিয়েছে আর সে এখন মনস্টারে পরিণত হয়েছে, তাই তাকে দমানো না গেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরে সাংঘাতিক বিপদ নেমে আসবে। তারা মনস্টারকে শেষ করে দেবার জন্য একটা প্ল্যান বানায়। তারা তিনজনে অনেকগুলো ফ্রেশ মাছ, সাদা ঘোড়ার রক্ত নিয়ে সেই কবরের কাছে যায়। যাবার আগে ওয়ারিম তার সহকর্মীদেরকে বঙ্গিলের কাছে রেখে যায়, যাতে তারা বঙ্গিলকে সামলে রাখতে পারে। কারণ বঙ্গিল যেহেতু মনস্টারটার বশে রয়েছে, তাই তার ওপরেও সব রকম প্রভাব পড়বে। যাই হোক, কবরের কাছে গিয়ে তারা মাছগুলো একটা একটা করে কবর থেকে শুরু করে বেশ খানিকটা দূরে একটা গাছ পর্যন্ত ছড়িয়ে দেয়। গাছটার ভেতরে আগুনের ধোঁয়া দিয়ে ওয়ারিম একটা ধোঁয়াশা পরিবেশ তৈরি করে, যাতে মনস্টারটা তাকে দেখতে না পায়। মনস্টারটা এই মাছগুলো খাওয়ার জন্য বেরিয়ে আসলে গাছের আড়াল থেকে ওয়ারিম তাকে কথার ছলে ভুলিয়ে রাখবে। আর সেই সুযোগে স্যাংডগ আর ইয়াং জিওন কবর খুঁড়ে সেই ব্ল্যাক ম্যাজিক করা লোহার সুইগুলো তুলে ফেলবে, যাতে সমস্ত অভিশাপ কেটে যায়। প্ল্যান মতন সবকিছুই ঠিকঠাকভাবে চলছিল। কিছুক্ষণ পরে মনস্টারটা কবর থেকে বেরিয়ে মাছ খেতে খেতে সেই গাছটার কাছে চলে যায়, আর ওয়ারিমও তাকে কথার ছলে ম্যানিপুলেট করতে থাকে। সেই সুযোগে বাকি দুজন খোঁড়াখুঁড়ি শুরু করে, কিন্তু অনেক খোঁড়ার পরেও তারা কিছুই খুঁজে পায় না। আর খুঁজে পাবেই বা কিভাবে? সেই পুরোহিত বেটা এতটাই চালাক ছিল যে সে লোহার সুইগুলো মাটিতে পুঁতে রাখার বদলে সেগুলো জেনারেলের মৃতদেহের মাঝেই ঢুকিয়ে দিয়েছিল, আর জেনারেলের শরীরটাকেই লোহার সুই বানিয়ে ফেলেছিল, যাতে গ্রেভ রোভার্সরা কখনই লোহার সুইগুলো খুঁজে না পায়। যাই হোক, অনেকক্ষণ খুঁজেও যখন কোনো কিছু পাওয়া যায় না, এই খবরটা ওয়ারিমকে জানাতে ইয়াং জিওন কবর থেকে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে মনস্টারটা বুঝে গিয়েছিল তার সাথে কোনো চক্রান্ত করা হচ্ছে, তাই সে আবারও আগুনের গোলায় পরিণত হয় আর কবরে ফিরে আসে। কিন্তু স্যাংডক তো তখনও কবরের ভেতরেই ছিল, তাই ওয়ারিম আর ইয়াং জিওন দুজনেই দিশেহারা হয়ে পড়ে। তারা এখন কিভাবে স্যাংডককে বাঁচাবে? এদিকে মনস্টারটাও স্যাংডককে ততক্ষণে আঘাত করতে শুরু করে দিয়েছে। সে স্যাংডকের পেটের ভেতরে হাত ঢুকিয়ে দেয় আর লিভারটা বের করে আনার চেষ্টা করে। তখন স্যাংডককে বাঁচাতে তারা সাথে করে আনা সাদা ঘোড়া রক্ত মনস্টারের উপরে ঢেলে দেয়, কারণ শয়তানি আত্মারা সাদা ঘোড়া রক্তে দুর্বল হয়ে পড়ে। শরীরে রক্ত পড়তেই মনস্টারটা চিৎকার করে দূরে সরে যায়। তখন ওয়ারিম আর ইয়াং জিওন কবরে নেমে স্যাংডককে সামলানোর চেষ্টা করে, কিন্তু মনস্টারটা আবারও উঠে এসে তাদের দুজনের ওপরে হামলা করে এবং দুই হাতে দুজনের গলা চেপে ধরে। তখন স্যাংডকের হঠাৎ খেয়াল হয় মনস্টারটার শরীর যেহেতু আগুন আর মেটালের তৈরি, তাই তার ওপরে মেটালের কিংবা আগুনের কোনো অস্ত্র কাজ করবে না, বরং তাকে প্রতিহত করতে তরল জাতীয় কিছু প্রয়োজন, কারণ পানি শুধুমাত্র আগুনকে প্রশমিত করতে পারে। তাই স্যাংডক পাশে পড়ে থাকা একটা কাঠের হাতল তুলে নেয় আর সেটা রক্ত দিয়ে ভিজিয়ে মনস্টারটার পায়ে ঢুকিয়ে দেয়। সাথে সাথে মনস্টারটা আহত হয়ে যায়। এরপর স্যাংডক ঘোড়ার এবং নিজের রক্ত দিয়ে হাতলটা ভিজিয়ে মনস্টারকে একের পর এক আঘাত করতে থাকে, আর এভাবেই মনস্টারটা এক পর্যায়ে নিজের সব শক্তি হারিয়ে ফেলে এবং অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। অন্যদিকে বঙ্গিলের ওপর থেকেও মনস্টারের প্রভাব কেটে যায়। তারপর স্যাংডককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত্যুর সাথে লড়াই করে কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে। তারপর সবাই যে যার স্বাভাবিক জীবনে ফিরে যায়। উইন্টার শেষে ধুমধামের সাথে স্যাংডকের মেয়ের বিয়ের কাজও সম্পন্ন করা হয়। সবার হাসি খুশির মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়। দর্শক, এটি স্টোরিবাস চ্যানেলের এক্সপ্লেন করা প্রথম হরর মিস্ট্রি জনরার সিনেমা। ডিটেলস সহকারে আপনাদের কাছে গল্পটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজকের এক্সপ্লেনেশন নিয়ে কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা আবারও আপনাদের সামনে নতুন আয়োজন নিয়ে হাজির হতে পারি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।